Suspense Point. নমস্কার, সাসপেন্স পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন সৌমেন পালের লেখা রোমহর্ষক ভৌতিক কাহিনী অভিশপ্ত পুতুল। গল্পের সূত্রধার আমি অন্বেষা, গল্প পাঠে শুভ, চরিত্রায়নে বর্ণালী ও সৌমেন, শব্দ সংযোজন, আবহ সৃষ্টি ও প্রচ্ছদ সৌমেন। তাহলে আসুন শুনে নেওয়া যাক অভিশপ্ত পুতুল। রাতের খাবার খাওয়ার পর মল্লিকা ও বিকাশ জরাজীর্ণ বাড়িটার বাইরে ঘরে বসে কথা বলছে। ঘরে ঘুমোচ্ছে তাদের একমাত্র সন্তান রিম্পি। আজ প্রায় 15 দিন হলো তারা এসেছে এই বাড়িতে। খুব সস্তায় মিলেছিল বাড়িটা। এখনকার দিনে 8 কাঠা জায়গা সহ এই বিশাল বাড়িটা এমন জলের দরে পেয়ে যাবে তা বিকাশ ভাবেনি। অফিসের অবনীবাবুই এই জায়গাটা দেখে দিয়েছিলেন। তারই জ্যাঠতুতো দাদার বনেদি সম্পত্তি এটি। তিনি সব ব্যবস্থা করে বিদেশ থেকে ভাইপোকে ডেকে রেজিস্ট্রি করিয়ে সব গুছিয়ে দিয়েছিলেন। তবে হ্যাঁ, সঙ্গে এও বলেছিলেন, বুঝলে বিকাশ, বাড়িটা সস্তায় পাচ্ছ, নিয়ে নাও। আমার একটা মাত্র মেয়ে, সেও এই জায়গায় থাকবে না কলকাতা ছেড়ে। আবার এত বড় বাড়ি, মেনটেন্যান্সের ব্যাপারটাও তো আছে, নইলে আমি নিতাম। তবে বাড়িতে পরিবার নিয়ে ঢোকার আগে ভালো করে যোগ্যটা করিয়ে নিও। কেন অবনীবাবু, ভূতের উপদ্রব আছে নাকি? এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আপনি ওসব বেকার চিন্তাভাবনায় বিশ্বাস রাখেন? বিশ্বাস অবিশ্বাস এসবই খুব আপেক্ষিক বিকাশ। যাই হোক, বাড়িটা তো বেশ নির্জন জায়গায়, অনেক দিন অমনভাবে পড়ে আছে। তুমি সংসার পরিবার নিয়ে থাকবে, তাই বলা। যদিও বিকাশের মতো যুক্তিবাদী মানুষ সেসব কথায় কান দেয়নি, আর প্রতিবাদ না করলেও নিজের চিন্তাভাবনার প্রতি আস্থা রেখে মল্লিকা রিম্পির হাত ধরে চলে এসেছিল ভাড়া বাড়ি ছেড়ে নতুন ঠিকানায়। সঙ্গে এসেছিল সর্বক্ষণের পরিচারিকা ও রিম্পির সর্বক্ষণের সাথী রেখা। মল্লিকাও বিকাশের মতোই যুক্তিবাদী মানসিকতার। রাতে খাবার পরে বসে গল্প করতে করতে বেশ রাতই হয়ে গেছে। রিম্পি অনেক আগেই ঘুমিয়েছে, রেখাও নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। চারিদিক নিঝুম, কেবলমাত্র ঝিঝির ডাক শোনা যাচ্ছে। যাই বলো, বাড়িটা কিন্তু সস্তায় বেশ পুষ্টিকরই হয়েছে। আর এমন নির্জনতাই তো আমার পছন্দের ছিল। অফিসটাও তো কাছেই। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু মশার উপদ্রব খুব চারিদিকে। আশেপাশের জঙ্গলগুলো একটু পরিষ্কার করিও তাড়াতাড়ি। বাচ্চা মেয়েটা এদিক ওদিক দৌড়ে খেলা করে, কোথায় সাপ টাপ থাকবে আমার কিন্তু বেশ ভয় করে। হ্যাঁ, জঙ্গল খুব। পরিত্যক্ত বাড়ি মনে হয় দূর থেকে। যাই হোক, রিম্পি তাহলে খুব খুশি বলো, এমন বড় জায়গায় ছুটে ছুটে খেলতে পারছে। খুশি তো বটেই, কিন্তু এই 15 দিনে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, রোগা হয়ে গেছে, চোখ মুখগুলো কেমন বসে গেছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি। অন্যমনস্ক হয়ে কি যেন একটা ভাবে সবসময়। ও মনে হয় নতুন জায়গা বলে এরকম হচ্ছে। বাচ্চা মানুষ তো। নাও চলো, অনেক রাত হলো, এবার শুয়ে পড়া যাক। ঠিক এমন সময় উপরের তলায় কারো যেন পায়ের নুপুরের শব্দ শোনা যাচ্ছে। কেউ যেন দৌড়াদৌড়ি করে খেলা করছে। বিকাশ কান পেতে শুনে বলে, মল্লিকা, রিম্পি কি এখনো ঘুমায়নি? আমি তো ঘুম পাড়িয়ে তারপরেই খেতে এলাম। তবে কি উঠে পড়লো নাকি? কিন্তু ও তো নুপুর পড়ে না। দেখো, কখন হয়তো নিজেই পড়ে নিয়েছে। পাকামি তো আর কম নেই। মল্লিকার মুখে চিন্তার ভাবটা স্পষ্ট হয়। আবার একটা দৌড়দৌড়ির শব্দ, এবারে যেন দুজোড়া পায়ের শব্দ। আবার সেই নুপুরের শব্দ, আর সাথে খিলখিল করে হাসি। এবার আর স্থির থাকতে পারে না বিকাশ আর মল্লিকা। উঠে দৌড়ে যায় ওপরে রিম্পির শোয়ার ঘরের দিকে। কিন্তু তারা জায়গা থেকে উঠতেই পায়ের শব্দটা থেমে যায়। ত্রস্ত পায়ের শব্দ যেন লুকোনোর জায়গা খুঁজে
কোনো এক কোনায় লুকিয়ে পড়ে। বিকাশ আর মল্লিকা দৌড়ে হাঁপাতে হাঁপাতে পৌঁছায় উপরে। একটা সাদা ফ্রক পরা ছোট্ট মেয়ে যেন চলে যায় লম্বা বারান্দাটা দিয়ে নিকষ কালো অন্ধকারের ভিতরে। একটু থমকে দাঁড়ায় বিকাশ ও মল্লিকা, দৌড়ে যায় রিম্পির ঘরের দিকে। কিন্তু রিম্পি নেই। এলোমেলো বালিশ আর শূন্য খাট। গলা শুকিয়ে যায় মল্লিকা ও বিকাশের। মল্লিকা চিৎকার করে ডাকে, রিম্পি, রিম্পি, কোথায় তুমি? রিম্পি! দূরে অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে রিম্পি। কোলে একটি জরাজীর্ণ পুতুল, সাদা পোশাক পরা। তবে সেদিকে কারোরই খেয়াল নেই। দৌড়ে গিয়ে মল্লিকা হাঁটু মুড়ে বসে জড়িয়ে ধরে মেয়েকে। মা, তুই কোথায় গিয়েছিলি মা? ঘুমাসনি? না মা, আমি তো ঘুমোচ্ছিলাম। হঠাৎ তিতির দিদি এসে আমাকে ডাকলো, বলল এখন তো কেউ নেই, চল না আমরা একটু খেলি। কি আজে বাজে বকছিস বলতো? কোথায় আজে বাজে বকছি মা, আমি তো সত্যি কথাই বলছি। আমি তো ঘুমোচ্ছিলাম, তিতির দিদি এসে আমায় ডাকলো, তাই তো ওর সাথে খেলছিলাম। কে তিতির? আর সে কোথায় গেল? বিকাশ এসব শুনে উকি দিয়ে দেখতে যায় বারান্দার পেছনে অন্ধকারটায়। না, কাউকেই দেখতে পায় না। এবারে ফিরে এসে ধমকের সুরে বলে, দেখো মামনি, উল্টোপাল্টা বলে সবাইকে ভুল বুঝিও না। তোমার এই বাড়িতে এসে থেকে দেখছি মিথ্যে কথা বলাটা যেন তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আহ, তুমি যাও তো, আমি দেখছি। অকারণে মেয়েটাকে বকাবকি করো না। হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, সেটাই হয়তো বলছে। দেখো মল্লিকা, আশকারা দিও না। আর এই পুতুলটা কোথা থেকে এলো? এই সব উল্টোপাল্টা জিনিস কোথা থেকে পাও? এখন সবার চোখ পড়ে পুতুলটার দিকে। কি বিভৎস রূপ তার। মল্লিকা ও বিকাশ কেউ কাউকে কিছু না বললেও কিছুক্ষণ আগে যে সাদা জামা পরা মেয়েটাকে একটু আগে ওই অন্ধকারে মিলিয়ে যেতে দেখেছে পেছন থেকে, যাকে রিম্পি ভেবে এতক্ষণ বকাবকি করছে, তার সাথে মুখ গুজে পড়ে থাকা পুতুলটার এক অদ্ভুত মিল। সেই একই জামা, পায়ে কে যেন একটা ঘুঙুর বেঁধে দিয়েছে। পুতুলটা দেখে সকলে চুপ করে যায়। ততক্ষণে রিম্পি ঠোঁট ফোলাতে লেগেছে। ধীরে ধীরে মল্লিকা বলে, যাও রিম্পি, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? রিম্পি চোখ মুছতে মুছতে পুতুলটা তুলে নিয়ে ঘরের দিকে চলে যায়। অন্ধকার থেকে একটা স্বস্তির নিঃশ্বাস যেন দমকা বাতাস হয়ে সবার গায়ে লাগে। রিম্পি যখন পুতুলটা তুলছিল তখন বিকাশ বাধা দিতে চেয়েছিল, কিন্তু মল্লিকা তাকে চোখের ইশারায় থামিয়ে দেয়। মল্লিকা রিম্পিকে ঘুম পাড়াতে চলে গেলে বিকাশও গৃহস্থের প্রাত্যহিক কাজগুলো সেরে ঘুমানোর প্রস্তুতি নেয়। সত্যি খুবই সস্তায় এই এত বড় বাড়িটা পাওয়া আজকালকার দিনে দুরূহ ব্যাপার। ভাড়া বাড়িতে মাসে মাসে গাদা গাদা টাকা ভাড়া গোনার থেকে এই লোন নিয়েও বাড়িটা কিনে যে ভীষণ লাভটা করেছে সে তা সকলেই বলবে। আর এর জন্য অবিনাশবাবুর কাছে বিকাশ বহুবার কৃতজ্ঞতাও জানিয়েছে। অবিনাশবাবু সবই করে দিয়ে সাহায্য করেছেন, সাথে বারবার আকার ইঙ্গিতে ও মাঝে মাঝে সরাসরিও বলার চেষ্টা করেছেন যে বাড়িটায় একটা পুজো করে দোষ কাটানো দরকার। সত্যি তিনি বারবার বলেছেন এ কথা, কিন্তু তিনি এটা বলেননি কেন এ কথা এত জোর দিয়ে বলছেন। তিনি বলেছেন বাড়িটায় থাকার মতো কেউ নেই। এটাও বলেছেন বাড়িটা প্রায় 30 বছর ফাঁকা পড়ে আছে। কিন্তু এটা বলেননি কিভাবে এ বাড়িটা ফাঁকা হয়েছিল। এটা আর বলেননি কি অভিশাপ এই বাড়িটায় লেগে রয়েছে। কিছু একটা যে সকলের অদৃশ্যে ঘটে চলেছে এ কথা তো বাড়ির সকলেই বুঝতে পারছে। সকলেই বুঝতে পারছে, অনুভব করতে পারছে সবই, কিন্তু কি যেন তাদের জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। বুঝলেও তার অকারণ বিজ্ঞান মনস্কতার জেদ ছাড়া যায় না। তাই যাই হয়ে যাক, মল্লিকা নরম হলেও বিকাশ নিজের জেদ নিয়ে বসে থাকে। 15 দিন হয়ে গেছে, তবুও প্রতিদিন রাত যেন তাদের জীবনে দীর্ঘস্থায়ী এক অন্ধকারের ইঙ্গিত নিয়ে আসে। সেদিন বিকেলে সূর্য তখন আশেপাশের লম্বা লম্বা গাছগুলোর ফাঁক দিয়ে লুকিয়ে পড়ার উপক্রম করছে। মল্লিকা নিচের তলায় বসে খবরের কাগজ পড়ছে, আর রেখা গৃহস্থালির নানান কাজকর্মে ব্যস্ত।
রিম্পি ওপরতলার ঘরে একা একা খেলছে। কখনো কখনো তার গলার শব্দও শোনা যাচ্ছে। ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ মল্লিকার কয়েকটা কথা কানে যেতেই তার সন্দেহ হয়, আর সাথে সাথে শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয়। কানের পাশ দিয়ে গরম বাতাস বয়ে যায় এক ঝলকে। সে ঠান্ডা মাথায় চুপ করে বসে শুনে রিম্পি বলছে, তিতির দিদি, তুমি এমন লাল ছাপ দেওয়া জামাটাই সবসময় পরে থাকো কেন? আমার অনেক জামা আছে, তোমায় দেব, তুমি পরবে? এর প্রত্যুত্তরটা শোনার আশায় মল্লিকা কান খাড়া করে বসে থাকে, কিন্তু না, আশ্চর্যজনকভাবে কোনো প্রত্যুত্তর শোনা যায় না। এরপর মল্লিকা যা শোনে তাতে যেন সে তার নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সত্যিই কি তার একরত্তি আদরের মেয়েটাই কথা বলছে? তাহলে তুমি অমাবস্যার দিনে আমাকে নিয়ে যাবে তো তোমার সাথে? আমার খুব ইচ্ছে করে তোমার সাথে একবারের জন্য চলে যাব, সারাদিন খেলবো, খুব মজা করব। আবার কিছুক্ষণের নীরবতা। হয়তো যে উত্তরটা দিচ্ছে সে এতটাই আস্তে বলছে যে শোনা যাচ্ছে না। মল্লিকার স্থির থাকতে পারে না, উঠে ধীরে ধীরে উঠতে থাকে সিঁড়ি দিয়ে পা টিপে টিপে। মল্লিকা উঠতে উঠতেই শোনে, বাবা মায়ের জন্য মন খারাপ করবে না গো তিতির দিদি, ওরা আর আগের মতো আমাকে একটুও ভালোবাসে না, আমি চলে গেলে ওদের একটুও দুঃখ হবে না। মল্লিকার বুকে যেন চিনচিনে ব্যথা অনুভব হয়। পৌঁছে গেল রিম্পি যে ঘরটায় বসে খেলছিল সেই ঘরের দরজায়। হঠাৎ যেন একটা দমকা শীতল বাতাস বয়ে গেল তার শরীরের ওপর দিয়ে। ভেজানো দরজাটা খুলতেই মল্লিকার চোখে পড়ল লাল সিমেন্ট বাঁধানো মেঝের উপরে রিম্পি বসে আছে, আর তার সামনে যত্ন করে বসানো ঘাড় মটকানো হাত ভাঙা পুতুলটা। ভালো করে লক্ষ্য করে মল্লিকা, পুতুলটা হুবহু একটা বাচ্চা মেয়ের আদরের। বাজারে এমন পুতুল তো কতই আছে, কিন্তু এই পুতুলটা যেন একটু আলাদা। দেখলেই কেমন যেন গা ছমছম করে। ঘাড় ভাঙা পুতুলটা মুখে পড়া চুলের মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত চোখের দিকে তাকাতেই মল্লিকার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। উফ, কি বিভৎস এক শীতল দৃষ্টি! সত্যি তার অনুভব হলো যেন কোনো মানুষ তার দিকে চরম প্রতিহিংসা নিয়ে তাকিয়ে রয়েছে। চোখ সরিয়ে নেয় মল্লিকা, কিন্তু কিছু একটা মনে হতেই আবার চোখ ফেরায় মল্লিকা। ভালো করে লক্ষ্য করে দেখে পুতুলটার পরনে একটা সাদা ফ্রক, আর সেই ফ্রকের উপরে শুকনো লাল রক্তের ছোপের মতন দাগ। মল্লিকা এসে দাঁড়িয়েছে ঠিক রিম্পির পেছনে। তার টের পেয়ে রিম্পি মুখটা ঘুরিয়ে তাকায় আর বলে, মা, তুমি কেন এলে? আমি তিতির দিদির সাথে তো গল্প করছিলাম, কেন এলে তুমি? মল্লিকা প্রথমটাই কিছু বলতে পারে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রিম্পির মুখের দিকে। একটা চাপা কষ্ট যেন তার বুকে দলা পাকিয়ে গলায় এসে আটকেছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলে, কোথায় তোমার তিতির দিদি? কি ভুলভাল কথা বলছো বলো তো? ওই তো তিতির দিদি, তুমি এলে আর ও পুতুল হয়ে গেল। এতক্ষণ আমরা কত গল্প করছিলাম। আমি যখন গল্প করব তুমি আর আসবে না কিন্তু একদম। আশ্চর্য হয়ে যায় মল্লিকা। কোনোদিনও রিম্পি এইভাবে কথা বলেনি, কোনোদিনও রিম্পি তাদের অবাধ্য হয়নি। আজ কি হলো রিম্পির? আরো আশ্চর্যের, রিম্পি যাকে তিতির দিদি বলে দেখিয়েছে সেটা হলো ওই বিভৎস পুতুলটা। মাথা ঠান্ডা করে দুঃখ চেপে মল্লিকা বলল, আচ্ছা সোনা, আসবো না, কিন্তু রিম্পি, তোমার তিতির দিদির সাথে কিন্তু আমারও খুব কথা বলতে ইচ্ছে করে। না, তিতির দিদি বলেছে ও তোমার সাথে কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না, ও শুধু আমার সাথেই কথা বলবে। বিকাশ কিন্তু এসব কথায় বিন্দুমাত্র কর্ণপাত করেনি, বরং মল্লিকাকে বলেছে, শোনো, কুসংস্কার আচ্ছন্ন হয়েও না। তুমি কি বলতে চাও?
বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে আর সেই ভূত তোমার মেয়ের ভিতরে ঢুকে গেছে। কিভাবে যে বলতে পারো এসব কথা এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে? উফ, এইসব কথা আর কোনোদিন আমাকে বলবে না। মেয়েটা অসুস্থ, ডাক্তার দেখাবো, সুস্থ হয়ে যাবে। আর শোনো, মেয়েকে না একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এরপর আর কথা বাড়ায়নি মল্লিকা। কিন্তু মায়ের মন, সে যা শুনেছে তা সত্যি সত্যি তার চিন্তার অতীত। রিম্পি, ওই একরত্তি মেয়েটা, সে কিনা বুঝে গেছে অমাবস্যা তিথি। সে অনুভব করেছে তাকে ভালোবাসে না তার বাবা মা। তার কাছে একটা বিভৎস দর্শন পুতুল এত প্রিয় হয়েছে, সে তার সাথে চলে যাবে বলছে অজানায়। না না না, এর কোনোটাই তার স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু একটা অসহায়তা বোধ যেন তার মধ্যে কাজ করতে থাকে। তার উপর রেখাও কয়েকদিনের জন্য বাড়ি যাচ্ছে, হয়তো সে ফিরবে 1 মাস পরে। এর মাঝে যদি কোনো অঘটন ঘটে। না না, আর ভাবতে পারে না মল্লিকা। তাদের মাঝে শুয়ে থাকা ক্রমশ শীর্ণ হয়ে আসা রিম্পিকে বুকের মাঝে চেপে ধরে। বেরিয়ে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। কিন্তু সমস্যার গভীরে না প্রবেশ করে বোঝার চেষ্টা না করে বিকাশ তখন গভীর ঘুমে। মল্লিকা ঘরের জমাট অন্ধকারের বুকে ভীষণ আলকা চিন্তা ভাবনার হিসাব কষতে কষতে ভাবে, এর সমাধান কি? সে কি একটা পুজোর আয়োজন করবে নিজেই? কিন্তু বিকাশ যদি বাধা দেয়? সাংসারিক শান্তি বিঘ্নিত হওয়ার ভয়ে সরে আসে সেই ভাবনা থেকে। রিম্পি হঠাৎ নড়ে ওঠে, ঘুমের মধ্যেই বলে, না তিতির দিদি, তুমি এখন যাও, বাবা মা তোমাকে খুব বকবে। এখন খেলবো না, কাল দুপুরে ওপরের ঘরে তোমার সাথে খেলবো। চারিদিক আবার নিস্তব্ধ, কেবল ঝিঝির ডাক গভীর হয়ে ওঠে। রিম্পির কথা শুনেই আশ্চর্য হয়ে মিলি তাকিয়ে থাকে মেয়ের নিষ্পাপ আবছা মুখটার দিকে। জানলার ফাঁক দিয়ে ঘরে ঢোকা চাঁদের আলোয় মেয়ের মুখের দিকে তাকিয়ে এসে মনে করতে থাকে তার মাতৃত্বের প্রথম দিনগুলোকে। ঠিক এমন সময় পাশের ঘরে পায়ের শব্দ। কেউ যেন পায়চারি করছে অধীর আগ্রহে, কারো অপেক্ষায়। কান পেতে শোনে মল্লিকা। বেশ কিছুক্ষণ এইরকম চলার পর হঠাৎ সে শুনতে পায় টেবিলের ঘর শব্দ। কেউ যেন একটা টেবিলকে টেনে ঘরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। এরপরই হঠাৎ একটা কাচের গ্লাস ভাঙার শব্দ, ঠিক যেন উপর থেকে কেউ ফেলে দিল একটা কাচের গ্লাস। মিলি আর থাকতে পারল না। ধীরে ধীরে বিছানা থেকে উঠে টর্চটা নিয়ে সে দরজা খুলে বাইরে বেরোতেই হঠাৎ যেন সব নিস্তব্ধ হয়ে গেল। সে 1 পা 2 পা করে এগোতেই হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল সশব্দে। একটা সাদা পোশাকের বাচ্চা মেয়ের ছায়ামূর্তি তীব্র বেগে ছুটে গেল অন্ধকারের ভিতরে, আর শুনল একটা খিল খিল করে হাসির শব্দ। কেউ যেন উপহাস করছে। মল্লিকা ভয়ের আকস্মিক আড়ষ্টতা কাটিয়ে মনে জোর এনে দ্রুত পায়ে বারান্দাটা দিয়ে এগিয়ে গিয়ে টর্চের আলোটা ফেলতেই দেখতে পায় বারান্দার শেষ প্রান্তে ভাঙা রেলিংয়ের ধারে সেই পুতুলটা, আর তার চোখগুলো যেন জলজল করছে। ভয় পেয়ে যায় মল্লিকা, তাকিয়ে থাকে এক দৃষ্টিতে পুতুলটার দিকে। ঠিক এমন সময় মল্লিকা অনুভব করে কাঁধের উপর একটা হাত। আতকে ওঠে মল্লিকা, পেছন ফিরে তাকিয়ে দেখে বিকাশ। কি ব্যাপার, তুমি এখানে? না, কিছু একটা শব্দ শুনে আমি এসেছিলাম, দেখলাম। তা কি দেখলে? একটা ভূত ছুটে পালিয়ে যাচ্ছে। সত্যি কুসংস্কার মানুষকে দিয়ে কি না করাতে পারে। সব কিছু ওরকম হেসে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, তার উপর ব্যাপারটাই যদি আমাদের একমাত্র সন্তান জড়িয়ে থাকে। তাহলে করবোটা কি? তোমাদের এইসব মন গড়া গল্প বিশ্বাস করে এখন হোমযজ্ঞ শুরু করব? একবার না হয় করতে, তাতে কি খুব অসুবিধে হতো?
মল্লিকা, শেষমেশ তুমিও? উফ, ভাবতেই পারছি না। যাও যাও, গিয়ে শুয়ে পড়ো তো। আর কোনোদিন আমাকে এসব কথা বলবে না। আমি কিন্তু তোমায় ডাকিনি বিকাশ, তুমি নিজেই এসেছিলে আর নিজেই জানতে চেয়েছিলে। যাই হোক, চলো এখন ঘুমাই, মেয়েটা একা আছে। এই কথা শোনার সাথে সাথেই মল্লিকার গলা শুকিয়ে এলো। একটা দমকা বাতাস বয়ে গেল যেন এক দুশ্চিন্তার দীর্ঘশ্বাসে। সে এক ঝলক পুতুলটা যেখানে ছিল সেদিকে তাকালো আর দেখল সেটা সেখানে নেই। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল। তাড়াতাড়ি করে তাদের শোবার ঘরে প্রবেশ করে সুইচটা জ্বালাতেই সে যা দেখল তা যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না। দরদর করে ঘামছে আর হাঁপাচ্ছে মল্লিকা। এইমাত্র সে যে পুতুলটাকে রেলিংয়ের ওপর ঝুলে থাকতে দেখেছিল, সেই পুতুলটা রিম্পির কোলের কাছে, তারই বালিশে শুয়ে, আর মুখটা মল্লিকার দিকে ফেরানো। যেন এক চিলতে মুচকি উপহাসের হাসি লেগে আছে তার ঠোঁটের কোণে। মল্লিকার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। বিকাশ এসে ঘরে ঢুকতেই মল্লিকা জড়িয়ে ধরে বিকাশকে, বুকে মুখ গুজে হাঁপাতে থাকে। মল্লিকা, এই মল্লিকা, কি হলো? এমন করছো কেন? কি হলো আবার? নিজেই তো দেখে এলে সব ঠিক আছে। না বিকাশ, কিচ্ছু ঠিক নেই। আমাদের মেয়েটাকে বাঁচাও, ওরা বাঁচতে দেবে না আমার মেয়েটাকে। আহ, কে আবার বাঁচতে দেবে না? কি পাগলের মতো বকছো বলো তো? ওই তো রিম্পি পুতুল নিয়ে শুয়ে আছে। বিকাশ, ওটা কোনো সাধারণ পুতুল নয়, ওটা জীবন্ত। আমি ওটা এইমাত্র রেলিংয়ের ওপর দেখে আসলাম। এইমাত্র ওটা দেখে আমি ভয় পেয়েছিলাম। ওটা হেঁটে বেড়াচ্ছিল। আমি পায়ের শব্দ পেয়েই দেখতে গিয়েছিলাম। আমাকে দেখে অন্ধকারে দৌড়ে রেলিং থেকে ঝুলেছিল। আমি ঘরে আসতেই ওটা রিম্পির সাথে বিছানায় চলে এসছে। ওটা কোনো সাধারণ পুতুল নয়। উফ, কি জ্বালাতন! কি সব ভুলভাল বকছো বলো তো? পুতুল আবার জীবন্ত? হ্যাঁ হ্যাঁ, ওটা জীবন্ত। তুমি দেখোনি, ওর চাওনি? উফ, কি বিভৎস! আর ওই সাদা ফ্রকটাই দেখো কেমন কেমন। ওটা প্রিন্ট নয়, ওটা ভালো করে দেখো। ওটা ওটা শুকনো কোনো রক্তের দাগ। তুমি একবার দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ওই পুতুলটা নিয়েই এত সমস্যা তো? আচ্ছা, আমি এখনই ওই তোতলার ঘর থেকে নিচে ফেলে দিই। জীবন্ত হলে মরে যাবে, আর জীবন্ত না হলেও ওকে নিয়েই যখন এত ঝামেলা, তখন ওই জঙ্গলে ফেলে দেওয়াই ভালো। মল্লিকা নীরব। হয়তো বিকাশের প্রস্তাবটা তাকে সন্তুষ্ট করতে পারেনি, তবু আপাতত সেটা সময় উপযোগী। বিকাশ আর দেরি না করে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যায় অভিশপ্ত পুতুলটার দিকে। তুলে নেয় হাতে, মুখে তাচ্ছিল্য। ভাবখানা এমন, এই সামান্য পুতুল নিয়ে এত আতঙ্ক। পুতুলটা নিয়ে এগিয়ে যায় বারান্দার রেলিংয়ের কাছে। মল্লিকা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। বিকাশ ততক্ষণে রেলিংয়ের ধারে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় পুতুলটা। আর ঠিক এই সময় ঘটে সবাইকে চমকে দেওয়ার মতো আরও একটা ঘটনা। পুতুলটাকে যখনই ছুঁড়ে দেয় নিচের দিকে, তখনই শোবার ঘর থেকে কেঁদে ওঠে রিম্পি। আর শোনা যায় একটা আর্তনাদ, বাচ্চা মেয়ের আর্তনাদ। সেই আর্তনাদ তীব্র হয়, একটা ধূপ করে জোরে শব্দ হওয়ার সাথে সাথেই তা থেমে যায়। ঘরে রিম্পি কেঁদেই চলেছে। মল্লিকা তখনও পাথরের মতো দাঁড়িয়ে। বিকাশ বলে, রিম্পি কাঁদছে কেন? মল্লিকা নিরুত্তর। যে ঘটনাগুলো একসাথে এইমাত্র ঘটল, তার রেস তখনও কাটেনি। বিকাশ এগিয়ে আসে মল্লিকার কাছে, ঝাঁকিয়ে তাকে ডাকে, মল্লিকা, যাও তো, মেয়েটা কাঁদছে কেন, একটু দেখো তো। একটা পুতুল দোতলা থেকে পড়লে এত শব্দ হয় বিকাশ? বিকাশও বোঝে ওটা পুতুল পড়ার শব্দ ছিল না, তাও সে কিছুতেই স্বীকার করতে চায় না। বলে, আরে ওটা পুতুল পড়ার শব্দ কেন হতে যাবে? হয়তো পাশে সুপারি গাছের থেকে শুকনো পাতা খসে পড়েছে। মল্লিকা বোঝে বিকাশ বুঝবে না, জেদ করেইও বুঝবে না।
তাই কথা না বাড়িয়ে ঘরের দিকে এগোয়ে ধীর পায়। রিম্পিটা এখনো কাঁদছে। বিকাশ নিচে উকি দেয়। এক ফালি চাঁদের আলোয় বিকাশ যা দেখতে পায় তাতে তার হাত পা আড়ষ্ট হয়ে যায়। গাছপালার পাতার ফাঁক দিয়ে এসে পড়া চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পায় একটা ছোট্ট মেয়ে। মুখটা প্রায় থেতলে আছে, তার দিকে তাকিয়ে আছে জ্বলন্ত চোখে, মুখে অদ্ভুত এক তাচ্ছিল্যের হাসি। আলো আধারিতে বিকাশের মনে হয় বাচ্চা মেয়েটা যে জামাটা পরে আছে সেটা আর পুতুলের জামাটা একই। তবে আর ভাবতে পারে না। পেছন ফিরে দাঁড়ায় চোখ বন্ধ করে। মল্লিকা হঠাৎ ঘরের মধ্যে থেকে চিৎকার করে ওঠে, বিকাশ, তাড়াতাড়ি এসো। বিকাশের সম্বিত ফেরে আর সে দৌড়ে যায় ঘরের দিকে। দেখে ঘরের ড্রেসিং টেবিলের উপরে রাখা সেই পুতুলটা। রিম্পি জড়িয়ে ধরে আছে মল্লিকাকে আর কাঁদছে। ভয়ে মুখটা গুজে আছে মল্লিকার বুকে। বিকাশ ভালো করে দেখে পুতুলটাকে। এটা কি সেই পুতুল যেটা সে এইমাত্র নিচে ফেলেছিল, নাকি এটা আলাদা? না, একদম সেই পুতুলটাই মনে হচ্ছে। আরো কাছে গিয়ে দেখে সে পুতুলটা আগে যেমন দেখেছিল তেমন তো নেই। মুখটা কেমন বিকৃত মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক কয়েক সেকেন্ড আগে নিচে যে ছায়ামূর্তি সে দেখেছিল তা একদম এই রকমই। বিকাশ আরো নিচু হয় আর পুতুলটাকে হাতে তুলে নিতেই আশ্চর্য হয়ে যায়। হাতে কেমন যেন লাল রং লাগলো। একটু ওপরে তুলে ভালো করে দেখতেই বিকাশ দেখল তার হাতে যেটা ঠেকলো সেটা রং নয়, তাজা রক্ত। আর সেই রক্ত বেরিয়েছে ওই পুতুলটার থ্যাতলানো মুখের অংশ থেকে। তার মানে পুতুলটা কি সত্যি জীবন্ত? বিকাশের মনে তখন উথাল পাথাল চলতে থাকে। তার শিক্ষা, দীক্ষা, বিজ্ঞান মনস্কতার গর্ব সব যেন ধুয়ে যাচ্ছে। পুতুলটা সেই মাত্র ফেলে দিয়েছিল, সেটা এখানে এলো কিভাবে? আর সে নিচে যাকে দেখল সে কে? পুতুল ফেলার সাথে সাথে অমন জোরে শব্দই বা কেন হলো? ঠিক যেন কোনো মানুষ উপর থেকে পড়ল। তবে কি? আর ভাবতে পারে না বিকাশ। ওদিকে রিম্পি তখনও কেঁদেই চলেছে। বিকাশ হাতের রক্ত লুকিয়ে রিম্পির দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, রিম্পি, মা আমার, তুই আমার কাঁদছিস কেন? কোনো স্বপ্ন থেকে ভয় পেয়েছিস? বাবা, তিতির দিদি খুব দুষ্টু। তিতির দিদি আমাকে ডাকছিল। আমি যেই ওই বারান্দার রেলিং এর কাছে গেলাম, আমাকে ঠেলে ফেলে দিল নিচে। আমার খুব কষ্ট হয়েছে। বিকাশ আর মল্লিকা চমকে উঠল। মল্লিকা হাউ হাউ করে কেঁদে উঠল। রিম্পিকে বুকে চেপে ধরল আরো জোরে। বিকাশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর ধীরে ধীরে বাথরুমে চলে গেল। হাতে পুতুলের গা থেকে লাগা রক্ত ধুতে ধুতে সমস্ত ঘটনাক্রম ভাবতে থাকল। কিভাবে যে এমন আশ্চর্য ঘটনাগুলো ঘটল তা সে ব্যাখ্যা করে উঠতে পারল না নিজের অশান্ত মনকে শান্ত করতে। হঠাৎ বিকাশের মনে হলো পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে, কিন্তু পেছন ঘুরে তাকানোর সাহস তার হচ্ছিল না। আবার যদি এমনই কোনো ভয়ঙ্কর জিনিস তাকে দেখতে হয়। কাঁধে একটা হাত পড়তেই সে চমকে ওঠে, পেছন ফিরে তাকায়। কিছু একটা করো তুমি, আমার মেয়েটাকে বাঁচাতে হবে। এইভাবে না তো শেষ হয়ে যাবে। দিন দিন কেমন রুগ্ন হয়ে যাচ্ছে। সব সময় তিতির দিদি, ওর সাথে নাকি ও খেলতেও চলে যাবে আমাদেরকে ছেড়ে। এভাবে আমি ভাবতে পারছি না। যে মেয়ে বাবা মা ছাড়া কিছু ভাবতে পারে না, সে বলছে তিতির দিদির সাথে নাকি ও খেলতে যাবে। বাবা মার আগেও নাকি ওকে ও ভালোবাসে। আজ তো ঘুমোচ্ছিলই না, কেঁদে উঠলো ওই পুতুলটা যাওয়ার সাথে সাথেই। আর তার কারণটা কি বললো তুমি শুনলে? তিতির দিদি নাকি ওকে ফেলে দিচ্ছিল রেলিং থেকে। তোমার চোখের সামনে তো দেখলে পুতুলটা কেমন আবার ঘরের মধ্যে চলে এলো। এরপরেও তুমি চুপ থাকবে? বিকাশ মাথা নামিয়ে বাথরুমের দরজায় অবসন্ন হয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল।
তার মনের যুক্তিগুলো তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। হাজার হোক, রিম্পি তার একমাত্র আদরের সন্তান। এখানে তার যুক্তি কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার সাধ্য নেই। যদি সত্যিই কিছু হয়ে যায়, নিজেই নিজের কাছে অপরাধী হয়ে সারাটা জীবন তখন কাটাতে হবে। মল্লিকার বলা শেষ হলে বিকাশ বলে, আচ্ছা ঘরে চলো, আমি দেখছি ব্যাপারটা। মেয়েটা একা আছে। মল্লিকা ঘরের দিকে হাঁটা দেয়, আর কিছু বলে না। বিকাশ এসে দাঁড়ায় রেলিংয়ের কাছে, তাকিয়ে দেখে নিচের দিকে। মনটা যেন তার ভেঙে যাচ্ছে। এত কষ্ট করে বাড়িটা কিনল, এতদিন ভাড়া বাড়িতে কাটিয়ে আজ নিজের একটা বাড়ি হলো, আর সেই বাড়িতে এসে অকারণে এইসব ঘটনা। অবনীবাবু কি জানতেন সব? তাই কি বাড়িটা এত কম দামে কেনা বেচা হলো? এই যুগে যেখানে সামান্য জায়গা জমির জন্য খুন খারাপি অবধি হয়ে যায়, বন জঙ্গল এমনকি চাষের জমি অবধি মানুষের বসতি স্থাপনে ব্যবহার হয়, সেখানে এই বাড়িটাই বা এমনভাবে এতদিন পড়ে কেন? বাড়িটার ধারে কাছে বসতি তো দূরের কথা, সন্ধ্যা নামার পর আর কাউকেই দেখা যায় না কেন? তবে কি বাড়িতে কোনো অভিশাপ বা কোনো আত্মার প্রকোপ আছে? এইসব প্রশ্ন ভিড় করে আসে মনে। যদিও বিকাশ জানে এখন এইসব প্রশ্নের কোনো গুরুত্ব নেই, এগুলো বাড়িটা কেনার আগে ভাবতে হতো। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে পা বাড়ায়। এক রাস দক্ষিণা বাতাস এসে গায়ে লাগে তার সাথে যেন মিশে আছে কারো 100 বছরের বেদনায়। পরের দিন সন্ধ্যায় অবনীবাবুকে চায়ের আমন্ত্রণের বাহানায় বাড়িতে ডেকে আনে বিকাশ। যদিও অবনীবাবু আসতে চাইছিলেন না, তবুও বিকাশের জোরাজোরিতে তিনি এসেছেন। বসার ঘরে চা খেতে সামান্য কুশল বিনিময়ের পরেই মল্লিকা কথাটা তোলে। দাদা, আপনি তিতির বলে কাউকে চেনেন? অবনীবাবু চায়ে চুমুক দিতে গিয়েও যেন চমকে ওঠেন। নিজেকে খুব তাড়াতাড়ি সামলে নেন। চায়ে একটা ছোট্ট চুমুক দিয়ে কাপটা হাত থেকে রেখে বলেন, তিতির? কেন বলো তো? বলুন না, খুব দরকার। সে সম্পর্কে আমার দিদিই ছিল, বহু বছর আগের কথা। অবনীবাবুর কথা শুনে মল্লিকার বিকাশ মুখ চাওয়াচাওয়ি করে। তাদের মুখে অমাবস্যার ছায়া, তার মানে তিতিরের বাস্তব উপস্থিতি ছিল। কিন্তু সে এখন কোথায় এটা জানা খুবই দরকার। তার কি হলো? মানে সে এখন কোথায়? আপনার কেমন সম্পর্কের দিদি সে? সে আমার জ্যাঠতুতো দিদি, যার থেকে তোমরা বাড়িটা নিলে, তার নিজস্ব পিসি। কিন্তু তোমরা তার কথা জানলে কিভাবে? সে তো কি? বলুন দাদা, বলুন। সে তো আমাদের ছোটবেলাতেই মারা গেছে। মল্লিকার বিকাশের মাথায় যেন বজ্রপাত ঘটেছে। মল্লিকা পাথরের মতো বসে থাকে। চমকে উঠে বিকাশ বলে, সে কিভাবে মারা যায় অবনীবাবু? সে কথা আর বলো না। আমরা তখন এই তোমার মেয়ের মতোই ছোট ছোট। জ্যাঠার এই বাড়িতে আমি এসেছিলাম গ্রীষ্মকালে। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে খেলছিলাম। ওই যে দোতলার কাঠের রেলিং আছে, সেখানে তিতির দিদি হঠাৎ নিচের দিকে ঝুঁকে কিছু একটা দেখতে গিয়েছিল। তারপর কি যে হলো, আমরা শুধু ধূপ করে একটা শব্দ আর গগনভেদী আর্তনাদ শুনেছিলাম। তারপর সব শেষ। নিচে গিয়ে দেখি হাত পা ভেঙে পড়ে আছে তিতির দিদি। মুখটা থেতলে গেছে, রক্তে ভেসে যাচ্ছে চারিপাশ। কিন্তু ওর প্রিয় পুতুলটা তখনও ওর হাতেই ধরা ছিল। মল্লিকা চুপচাপ ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে যায়। বিকাশ রিম্পিকে কোলে নিয়ে দাঁড়িয়ে। ঘরে ঢোকে মল্লিকা, হাতে সেই পুতুল। অবনীবাবু পুতুলটা দেখে আতকে উঠে দাঁড়িয়ে পড়ে। চোখের সামনে যেন তার শৈশবের ধুলো পড়া স্মৃতি এক লহমায় জীবন্ত হয়ে ওঠে। এই পুতুল তোমরা কোথায় পেলে? এটাই সেই পুতুলটা যে আপনার দিদির হাতে ছিল? হ্যাঁ,
কিন্তু এটা তোমরা কোথায় পেলে? এটাকে তো ফেলে দিয়ে আসা হয়েছিল। এই পুতুল ভালো নয়, ওটা ফেলে দাও, ফেলে দাও। ভালো যে নয় সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে কি বলুন তো, আপনার এইসব কথা আমাদেরকে আগেই বলা উচিত ছিল। যাই হোক, পুতুলটা রিম্পি ওপরের ঘরেই পেয়েছিল। পুতুলটার মধ্যে এখনো তিতির বেঁচে আছে অবনীবাবু। জানি জানি, এই অভিশপ্ত পুতুল এই বাড়িতে কাউকে থাকতে দেয়নি মল্লিকা, তাই এটাকে ফেলে দিয়ে আসা হয়েছিল। কিন্তু কিভাবে এটা আবার এই বাড়িতে এলো বুঝতে পারছি না। এই পুতুল সব বাচ্চাদের ভয় দেখাতো, এর মাধ্যমে তিথির দিদি নিজের উপস্থিতি জানান দিত। আর যে এই পুতুল দিয়ে খেলা করত, তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ত। কোনো কারণ ছাড়াই উঁচু কোনো স্থান থেকে পড়ে আহত হতো বারবার। নানান অলৌকিক ঘটনা ঘটেছে এই বাড়িতে। আমার এক দাদা ওই রেলিং থেকে ঝাঁপ দিয়েই তো আত্মহত্যা করেছিল। এতদিন হয়ে গেছে, আমরা ভেবেছিলাম আর কিচ্ছু হবে না, একটা যজ্ঞটজ্ঞ করে নিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হঠাৎ ওপরে যেন কারো পায়ের শব্দ। বিকাশ দৌড়ে যায় ওপরে। আলোগুলো জ্বালানোই ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মুখেই লোডশেডিং। তবুও বিকাশ থামে না, এগিয়ে যায় আন্দাজ করে। ওপরে লম্বা বারান্দায় পৌঁছতেই হঠাৎ পায়ের শব্দ থেমে যায়। মল্লিকা টর্চ নিয়ে মোছয়, পেছন পেছন অবনীবাবু। দূরে টর্চের আলো ফেলতেই দেখা যায় একটা সাদা ফ্রক পরা মেয়ে দাঁড়িয়ে। সে ঝুঁকে আছে নিচের দিকে। টর্চের আলো পড়তেই ফিরে তাকায় তাদের দিকে। উফ, কি বিভৎস! একটা বিকৃত মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। জ্বলন্ত দু চোখে তাকিয়ে আছে তাদেরই দিকে। মুখে এক অদ্ভুত হাসি। এই হাসি গতকাল রাতে বিকাশ দেখেছিল সেই ছায়া মূর্তির মুখে। বিকাশ মল্লিকার থেকে টর্চটা নিয়ে এগোনোর উপক্রম করতেই হাতটা চেপে ধরে অবনীবাবু। মরণ ভার ও তিতির দিদি, ও এ বাড়িতে কোনোদিন কাউকে থাকতে দেয়, হয়তো আর কোনোদিন দেবেও না। ঠিক এই সময় টর্চের আলো নিভে যায়, আর নিচ থেকে শোনা যায় রিম্পির চিৎকার। মা, বাবা, আমি তিতির দিদির সাথে যাচ্ছি। ও খুব ভালো, আমার সাথে ওর ভাব হয়ে গেছে। শব্দটা অনুসরণ করে দৌড়ে নামে মল্লিকা, বিকাশ আর অবনীবাবু। ঘরে এসে টর্চ জ্বালিয়ে দেখে রিম্পি নেই। আজকে অমাবস্যা মা, তিতির দিদিও এই দিনে ওর বাবা মাকে ছেড়ে গেছিল। ও অনেক খেলা করে সারাদিন, কেউ ওকে বকে না। শব্দটা বাইরের বাগান থেকে আসছে। দৌড়ে বেরোয় তিনজনে। ঠিক যেখানে একটু আগেই তারা ছায়া মূর্তিটা দেখেছিল, তার নিচে এসে তারা যা দেখল তাতে তাদের হাড় হিম হয়ে গেল। রেলিংয়ের ঠিক নিচে একটা সানসেটে বসে পা দোলাচ্ছে রিম্পি। পাশে সেই পুতুলটা একইভাবে বসে রয়েছে। মল্লিকা ডুকরে কেঁদে ওঠে। রিম্পি, মা, নেমে আয়, কেউ তোকে বকবে না, চলে আয়। রিম্পি, তুমি নেমে এসো, নেমে এসো তুমি, আমি তোমায় খেলনা কিনে দেবো, তুমি নেমে এসো। রিম্পি নিরুত্তর। টর্চের আলোয় বিকাশ দেখে রিম্পির মুখে চেনা হাসি। এই একটু আগে যে হাসি সে দেখেছে ওই ছায়া মূর্তির মুখে। হঠাৎ রিম্পি উঠে দাঁড়ায় আর অকস্মাৎ ঝাঁপ দেয় নিচে, হাতে সেই পুতুল। বিকাশ এক লাফে নিচে গিয়ে রিম্পিকে লোফার চেষ্টা করেও ব্যর্থ হয়। মাটিতে পড়ে রিম্পি। মল্লিকা দৌড়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। রক্ত পড়ছে মাথা ফেটে, হাতে পায়েও হয়তো চোট লেগেছে। বিকাশ রিম্পির হাতে ধরা পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়, যদিও সে জানে এই চেষ্টা বৃথা। পুতুলটা নিজের ইচ্ছায় যেখানে খুশি যখন খুশি চলে যাবে। বুকে চেপে ধরে অচেতন আহত রিম্পিকে নিয়ে ঘরে আসে তারা। অবনীবাবু ডাক্তারকে ফোন করে। ততক্ষণে কারেন্ট চলে এসেছে। কিছু পরে ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে কিছু ওষুধ দিয়ে যায়।
কয়েকটি টেস্ট করে পরের দিন চেম্বারে আনতে বলে। অবনীবাবু মাথা নিচু করে বলে, আবার আর কিছু বলার নেই। তোমাদের এই সব বিপদের জন্য হয়তো আমি দায়ী। তোমরা এই বাড়িতে এক মুহূর্ত আর থেকো না। নতুন বাড়ি না পাওয়া অবধি আমার বাড়িতেই থাকবে। পরে দিনের বেলা জিনিসপত্র এসে নিয়ে যেও। এখনই তোমরা আমার বাড়িতে চলো। কিন্তু এত টাকা খরচ করেছে বাড়িটা কেনা হলো? আমি কিছু একটা ব্যবস্থা করে প্রায়শ্চিত্ত করব। এখন তোমরা চলো আমার বাড়ি। মেয়েটা তো না হলে বাঁচবে না। আমি এসব দুদিন আগেও বিশ্বাস করতাম না, কিন্তু এখন মনে হচ্ছে জ্ঞানের আলো, বিজ্ঞানের তেজ সব জায়গায় পৌঁছয় না। কিছু অন্ধকার ধ্রুব সত্য আর চিরস্থায়ীও। রিম্পির জ্ঞান ফিরলে বিকাশ মল্লিকা রিম্পিকে নিয়ে অবনীবাবুর সাথে বেরিয়ে আসে। রিম্পি বলে, বাবা দেখো তিতির দিদি। বিকাশ রিম্পির চোখটা চেপে ধরে এগিয়ে যায়। একটা দমকা বাতাস তাদের যেন ধাওয়া করে আসে। রেলিং ধরে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে সেই অভিশপ্ত পুতুল আর একটা ছায়া মূর্তি। আপনারা শুনলেন অভিশপ্ত পুতুল। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন গল্প।